প্রিয় ছাত্রছাত্রী, আমরা আজকে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি। আজকে তোমাদের কাছে জ্যামিতির কিছু জিনিস নিয়ে আলোচনা করব। বিন্দু, সরলরেখা, ছেদবিন্দু, কৌণিক বিন্দু, সরল রেখাংশ, বক্ররেখা, তারপর যেমন সমান্তরাল সরলরেখা, সমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু, পরস্পরচ্ছেদী সরলরেখা, এইসবগুলো নিয়ে তোমাদের কাছে আজকে আলোচনা করব। তাছাড়াও কিভাবে স্কেলের সাহায্যে কোনো একটা সরলরেখার দৈর্ঘ্য আমরা মাপবো, সরল রেখাংশের দৈর্ঘ্য, সেটা নিয়েও আলোচনা করব। প্রথমে যেমন যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, সেই জিনিসটাকে আমরা বলবো কি, সেটা হচ্ছে বিন্দু। দেখো, আমার কাছে এই যে মার্কারটা আছে, সেটা দিয়ে আমি এখানে একটা দাগ দিলাম, আবার এরকম ভাবে একটা দাগ দিলাম, খুব ছোট্ট। তাহলে দেখো, বিভিন্ন রকম আকারের আমরা একটা পেন দিয়ে বা পেন্সিল দিয়ে দাগ দিতে পারছি। এটা একটু মোটা, আবার এটা একটু ছোট। এটাকেও বলা হবে কি একটা বিন্দু, আবার এটাকে বলা হবে কি একটা বিন্দু। আবার যদি আমরা সেটাকে এই মার্কারে না দিয়ে একটা পেনে করে দাগ দিই, তাহলে একদমই খুব ছোট্ট একটা দাগ হবে। তাহলে বিন্দু কাকে বলবো? এই যে এখানে যে মার্কার দিয়ে যে বিন্দুটা এঁকেছি, সেটা তো দেখে মনে হচ্ছে যে অনেকটা জায়গা দখল করে নিচ্ছে, কিন্তু আমরা যদি একটা পেন দিয়ে একটা আমরা দাগ দিই, সেই দাগটাকে কিন্তু আমরা তার কোনো দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা পাবো না, মানে এতই কম পাবো যে সাধারণভাবে সেটাকে মাপা যাবে না। তাহলে বিন্দু কাকে বলে তোমরা বুঝতে পারলে। এখন দেখো, আমরা যদি বলি যে দুটো বিন্দু যদি আমরা নিই, দুটো বিন্দু দিয়ে আমরা কতগুলো রেখা টানতে পারবো। রেখা কাকে বলে? এটা একটা রেখা, আবার এটাও একটা রেখা, তাই না? এখন এটাকে যদি আমরা নাম দিই এ বি, এটাও নাম দিই এ বি, বা এটা নাম দিলাম সি ডি। এখন দেখো, এ বি নাম দিয়েছি, আবার যদি ধরো এই এ বি যে আমরা একটা রেখা অঙ্কন করেছি, এই রেখাটাকে যদি আরো একটু বাড়াই, এরকম ভাবে, এখানে এ বিন্দু ছিল, এখানে বি বিন্দু ছিল, তাহলে এই যে এ বি, এটা কিন্তু, এটাকে আমরা বলবো একটা সরল রেখাংশ। যেটাকে আমরা, যার দৈর্ঘ্য আমরা মাপতে পারবো, সেটাকে বলবো রেখাংশ, সরল রেখাংশ। কিন্তু দেখো, এখানে এই যে এ বির পরেও আমরা বি বিন্দুটাকে এইদিকে বাড়িয়েছি, আবার এ বিন্দুটাকে এইদিকে বাড়িয়েছি। তাহলে কিন্তু এখন আমরা যেটা টেনেছি সেটা কিন্তু শেষ নেই। এদিকে তীর চিহ্ন দেওয়া আছে, মানে কি, তীর চিহ্ন দেওয়া আছে মানে সেটা এদিকে আরো যতদূর খুশি বাড়ানো যাবে, আবার এদিকেও যত খুশি বাড়ানো যাবে। তাহলে তখন এটাকে একটা কি বলা হবে? এটাকে বলা হবে সরল রেখা। তাহলে যখন সরল রেখা আর সরল রেখাংশের মধ্যে কি পার্থক্য? যেটার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, সেটা হয়ে যাচ্ছে কি সরল রেখা। আবার সেই সরল রেখাটাকে যদি আমরা দুই দিক দিয়ে বাড়াতে, সরল রেখাংশ, সরি, যখন আমরা মাপতে পারছি, সেটা হয়ে যাচ্ছে কি রেখাংশ, সরল রেখাংশ। আবার যখন সেটাকে আমরা মাপতে পারছি না, এটাকে আমরা যত খুশি এদিকে বাড়াতে পারছি, এদিকে আরো বাড়াতে পারবো, আবার এটাকেও যত খুশি আমরা বাড়াতে পারবো, সেটাকে আমরা বলবো কি সরল রেখা। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা দুটো বিন্দু নিয়েছি, এ বিন্দু আর বি বিন্দু। আমি বললাম যে এ আর বি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ অঙ্কন করা যাবে। তাহলে দেখো, সরল রেখাংশ মানে কোনটা? এই যে যেটা সমানভাবে যাচ্ছে, সেটা হচ্ছে আমার সরল রেখাংশ বা সরল রেখা। আর যেটা এরকম ভাবে ঢেউ খেলানো, সেটা বিভিন্ন আকৃতির হতে পারে, এরকমও হতে পারে, আবার এরকমও হতে পারে, সেটা, এগুলো কি, এগুলো হচ্ছে বক্ররেখা। এখন দেখো, যদি এ আর বি বিন্দু এই দুটোকে আমরা যোগ করি, তাহলে আমরা কয়টা সরলরেখা পাবো? আমরা কেবল একটাই সরলরেখা পাবো। কিন্তু যদি আমরা এগুলোকে বক্ররেখা দিয়ে যোগ করি, যেমন এটা একটা কি হলো বক্ররেখা, আবার এদিকে যদি টানি, এটাও একটা বক্ররেখা,
আবার যদি আমরা এরকম ভাবে টানি তাহলে দেখো এখানেও একটা বক্ররেখা পাচ্ছি, আবার এরকম ভাবে টানলেও আমরা বক্ররেখা পাচ্ছি। তার মানে কি দুটো যদি আমরা বিন্দু থাকে দিয়ে যদি বলে যে কতগুলো এই বিন্দু দিয়ে কতগুলি বক্ররেখা অঙ্কন করা যাবে, তাহলে কিন্তু আমার বক্ররেখা যত খুশি আমরা অঙ্কন করতে পারবো। আমরা এরকম ভাবেও যোগ করতে পারি দুটো বিন্দুকে, আবার এই দিক থেকে এসে এইদিকে এরকম ভাবেও আমরা যোগ করতে পারি। কিন্তু দুটো বিন্দুকে যদি আমরা সরলরেখা দিয়ে যোগ করি তাহলে কিন্তু আমরা একটি মাত্র সরলরেখাংশ পাবো। তাহলে দুটো বিন্দু দিয়ে সর্বাধিক মানে সব থেকে বেশি কতগুলি সরলরেখা অঙ্কন করা যায় না, দুটি বিন্দু দিয়ে সর্বাধিক একটি সরলরেখা অঙ্কন করা যায়। আর দুটি বিন্দু দিয়ে কতগুলি বক্ররেখা অঙ্কন করা যায় না, দুটি বিন্দু দিয়ে আমার অসংখ্য বক্ররেখা অঙ্কন করা যায়। এখন দেখো এই যে দুটো বিন্দু ছিল এ বিন্দু আর বি বিন্দু, সেটাকে আমরা বিভিন্ন রেখা দিয়ে যোগ করেছি, বিভিন্ন বক্ররেখাও টেনেছি আবার বিভিন্ন সরলরেখাও টেনেছি। এখন যদি আমরা এই বক্ররেখাগুলো দৈর্ঘ্য মাপি আর সরলরেখা দৈর্ঘ্য মাপি তাহলে দেখবো যে সরলরেখা দৈর্ঘ্য কিন্তু সব থেকে ছোট হবে। মানে কি বললাম, দুটো বিন্দুকে আমরা যদি বিভিন্ন রেখা দিয়ে যোগ করি, সরলরেখা বক্ররেখা বিভিন্ন দিয়ে, তাহলে সব থেকে ছোট কোনটা দৈর্ঘ্য হবে না, যে সরলরেখা বরাবর যে পথটা আমার যাবে সেই পথটা হবে কিন্তু সব থেকে ছোট পথ। এটাকে সহজভাবে বোঝালে আরো কিভাবে বোঝানো যাবে, ধরো আমি বললাম যে এ একটা জায়গা আর বি একটা জায়গা, এ একটা জায়গা আর বি একটা জায়গা। এখন ধরো আমি বললাম যে এটা এ জায়গা এটা বি জায়গা, এ আর বি জায়গা বরাবর এখানে একটা মেন রোড আছে মানে মেন রাস্তা আছে, আর এ থেকে বি যাওয়ার একটা মেন রাস্তা মানে এটা সোজাসুজি একদম গেছে, আর আমার বিভিন্ন অলিগলি ঘুরেও কিন্তু এ থেকে বিতে যাওয়া যায়। মানে ধরো বললাম এই দিক থেকে একটা এইদিকে গেছে, এদিকে এখানে বিতে পৌঁছে গেছে, আবার এই দিক থেকে একটা গিয়ে এখানে গেছে, আবার ধরো একটা রাস্তা এরকম ভাবে গিয়ে কেটে গিয়ে আবার এখানে গেছে। তাহলে বলো তো কোন রাস্তা দিয়ে যদি আমরা যাই তাহলে সব থেকে আগে পৌঁছাবো? আমরা যদি এই সোজা রাস্তাটা দিয়ে আমরা আগে যাই তাহলে কিন্তু আমরা সব থেকে তাড়াতাড়ি পৌঁছে যাব এ থেকে বিতে। তার মানে যে রাস্তা দিয়ে পৌঁছালে সব থেকে তাড়াতাড়ি পৌঁছানো যায় সেই রাস্তাটাতে কি পাওয়া যায়, একটা সরলরেখা পাওয়া যায়। এখন দেখো আমরা তাহলে জানলাম সরল রেখা কাকে বলে আর সরল রেখাংশ কাকে বলে। এটা যদি একটা আমরা রেখা টানি, এদিকে তীর চিহ্ন আছে মানে এদিকে এটার শেষ নেই, এদিকেরও শেষ নেই, এটা এদিকে আরো চলতে থাকবে, এটা এদিকে চলতে থাকবে। তার মধ্যে যদি একটা নির্দিষ্ট করে আমরা দুটো বিন্দু নিয়ে নিই এ আর বি, বা যে কোনো নাম তোমরা দিতে পারো, কিন্তু নামগুলো কিন্তু সবসময় বড় হাতের অক্ষরে দিতে হবে, ছোট হাতের এ ছোট হাতের বি এরকম নাম দিলে কিন্তু হবে না। তোমরা যে ইংরেজি ক্যাপিটাল লেটারগুলো আছে সেগুলো যা খুশি দিতে পারো, এক্স ওয়াইও তোমরা দিতে পারো। তাহলে এখানে যেটা পুরোটা ছিল সেটা একটা কি, সেটা হয়ে যাচ্ছিল সরল রেখা, কিন্তু তার মধ্যে থেকে যখন আমরা একটা নির্দিষ্ট নাম দিয়ে দিলাম সেটা হয়ে গেল সরল রেখাংশ। বক্ররেখা কাকে বলে, যখন পথটা আমার আঁকা বাঁকা হবে তখন সেটাকে বলা হবে কি, বক্ররেখা। দুটো বিন্দু দিয়ে সর্বাধিক কতগুলো সরলরেখা অঙ্কন করা যায়, দুটো বিন্দু দিয়ে সর্বাধিক একটাই সরলরেখা অঙ্কন করা যায় এবং অসংখ্য বক্ররেখা অঙ্কন করা যায়। এটুকু তোমরা জানলে, আর জানলে বিন্দু কাকে বলে। এখন আমরা সরল রেখাগুলোকে দিয়ে আরো অনেক কিছু জিনিস শিখবো। যেমন ধরো এটা একটা সরল রেখা ছিল এ আর বি, আবার এটা একটা সরল রেখা ছিল সি আর ডি। তাহলে দেখো আমার দুটো সরল রেখা কিন্তু একটা বিন্দুতে গিয়ে ছেদ করেছে, তাই তো? দুটো সরল রেখা আমার একটা বিন্দুতে ছেদ করেছে, বিন্দুটার নাম দিয়ে দিলাম ও। তাহলে যদি তোমাদের জিজ্ঞাসা করে যে দুটি সরল রেখা সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা বলবো দুটি সরল রেখা একটা বিন্দুতে ছেদ করে। আর কিন্তু কোনো বিন্দুতে আমরা এই সরল রেখাটাকে ছেদ করাতে পারবো না। কিন্তু যদি বলে যে দুটি বক্ররেখা কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে, দেখো এটা একটা সরলরেখা ছিল, এটা একটা সরলরেখা ছিল, একটা বিন্দুতে আমার ছেদ করতে পারে। কিন্তু যদি আমি দুটো বক্ররেখা নিই, ধরো এটা একটা বক্ররেখা এ বি, আবার এটার নাম দেবো না, এটা ধরো একটা বক্ররেখা, আবার এইদিকে একটা
বক্ররেখা। তাহলে দেখো, এই যে এইদিকে একটা বক্ররেখা টেনেছি, এইদিকে একটা বক্ররেখা টেনেছি, তাহলে কিন্তু তারা অনেকগুলো বিন্দুতে গিয়ে আমার কি করছে, ছেদ করছে। ধরো এইদিকে বক্ররেখাটা এই দিক থেকে শুরু হয়েছিল, আর এইদিকে বক্ররেখাটা এই থেকে শেষ শেষ হয়েছে। এটা এদিকে এদিকে গিয়ে এদিকে চলে এসছে, আর এটা এদিক থেকে গিয়ে এদিকে এসেছে। তাহলে দেখো, দুটি বক্ররেখা কিন্তু আমার অসংখ্য বিন্দুতে ছেদ করছে, তাই তো? একটা, দুটো, তিনটে, এখানে চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে আমরা দেখছি যে দুটি সরলরেখা কিন্তু একটা বিন্দুতে ছেদ করে, কিন্তু দুটি বক্ররেখা আমার অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে এই যে দুটি সরলরেখা ছিল এবি আর সিডি, এদের ছেদবিন্দুর কি নাম? এদের ছেদবিন্দুর নাম হচ্ছে ও। ঠিক আছে। আবার দেখো, মনে করো এটা একটা সরলরেখা আর এটা একটা সরলরেখা, এটার নাম হচ্ছে ও এ আর এটা হচ্ছে ও বি। তাহলে ও এ একটা সরলরেখা, ও বি একটা সরলরেখা। এই দুটি সরলরেখা যেখানে ছেদ করেছে, ছেদবিন্দুর নাম কি? ও। সেই ছেদবিন্দুতে একটা আমার কোণ সৃষ্টি হয়েছে। এটা কি একটা কোণ? তোমরা দেখবে যে বাড়ির দুটো দেওয়াল যেখানে গিয়ে ছেদ করে, সবাই লক্ষ্য করবে যে তোমাদের যেখানে বাড়িগুলো থাকে, সে বাড়ির দুটো দেওয়াল যেখানে ছেদ করে, সেখানে কিন্তু একটা কি সৃষ্টি হয়? একটা করে কোণের সৃষ্টি হয়। তাহলে দুটো সরলরেখা যেখানে ছেদ করছে, সেই ছেদ বিন্দুতে কিন্তু আমার একটা করে কোণ সৃষ্টি হয়েছে। তাহলে যখন আমার দুটো সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করে একটা কোণ সৃষ্টি করছে, তখন সেই বিন্দুটাকে আমরা আর কি নাম দিতে পারি? এই বিন্দুটাকে আমরা নাম দিতে পারি কি? কৌণিক বিন্দু। কি নাম দেব? কৌণিক বিন্দু। ঠিক আছে। তাহলে ও কি ছিল? এ ও আর বি ও দুটি সরলরেখা এখানে ছেদ করেছিল, এটা কিন্তু ছেদ বিন্দুও বলা হবে, আবার কৌণিক বিন্দুও বলা হবে। আর এখানে এই যে চিত্রটা আমি এঁকেছি, এই চিত্রটাতে এই যে দুটো বিন্দু আছে, দেখো এই বিন্দু দুটো কি? এ বিন্দুটা কি? ও এ সরলরেখার একদম প্রান্তের বিন্দু, আবার এই বিন্দুটা কি? ও বি সরলরেখার একদম প্রান্তের বিন্দু। তাহলে এই যে দুটো বিন্দু, এ বিন্দু আর বি বিন্দু, এগুলোকে কি বলা হবে? প্রান্ত বিন্দু। এটাকেও কি বলা হবে? প্রান্ত বিন্দু। এই যে একটা ধরো সরলরেখা, তাহলে এই সরলরেখাটা মানে কি? এই সরলরেখাতে কি আছে? অসংখ্য বিন্দু আছে, তাই তো? একটা সরলরেখার মধ্যে কিন্তু আমার অসংখ্য বিন্দু থাকে, অসংখ্য বিন্দু পরপর 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 যুক্ত হয়ে কি তৈরি করে? একটা সরলরেখা সৃষ্টি করে। এখন এরকম ভাবে যদি বিন্দুগুলো আমরা পরপর 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 বসাই, তাহলে একদম শেষে যে বিন্দুটা পাবো, সেই বিন্দুগুলোকে কি বলা হবে? দেখো, আমি অনেকগুলো এখানে বিন্দু পরপর পরপর যোগ করেছি, তাহলে একদম শেষের বিন্দু এখানেও এটা হলো কি? প্রান্ত বিন্দু। আবার এই দিকেরও একদম শেষের বিন্দুটা কি? এটাও হচ্ছে প্রান্ত বিন্দু। এটার নাম ধরো এ, এটার নাম বি। তাহলে প্রান্ত বিন্দু কাকে বলে তোমরা বুঝতে পেরেছো? আর এখানে দুটো সরলরেখা যেখানে ছেদ করেছে, সেখানে একটা আমার কোণ সৃষ্টি হয়েছে, সেই বিন্দুগুলোকে বলা হবে কৌণিক বিন্দু। তাহলে কৌণিক বিন্দু আর প্রান্ত বিন্দু কাকে বলে তোমরা বুঝতে পেরে গেছো। এখন ধরো আমি যে চিত্রগুলো আঁকছি, এটা ধরো একটা চিত্র, আবার এটা একটা চিত্র, আবার এটা একটা চিত্র। তাহলে এই চিত্র আর এই চিত্রের মধ্যে কি পার্থক্য? দেখো, এই চিত্রটা কিন্তু একদিক খোলা আছে, তাই তো? এই চিত্রটার একদিক খোলা আছে, তাই এই চিত্রটাকে আমার বলা হবে কি? এই চিত্রটাকে বলা হবে মুক্ত চিত্র। কিন্তু এই চিত্রটা দেখো, কোনো দিক আমার খোলা নেই, তিনটে আমার সরল রেখা দিয়ে বা সরল রেখাংশ দিয়ে আমি ভেতরের একটা অংশকে সীমাবদ্ধ করতে পারছি। এই যে ভেতরের অংশটা, সেই অংশটাকে তিনটে সরলরেখা দিয়ে আমরা সীমাবদ্ধ করতে পারছি। তাহলে এই ধরনের চিত্রকে আমার বলা হবে কি? বদ্ধ চিত্র।
এটাও কি, এটাও একটা বদ্ধ চিত্র। তাহলে মুক্ত চিত্র আর বদ্ধ চিত্র কাকে বলে বুঝতে পারলে। এখানে দেখো আমার এখানে গেছে, কিন্তু এই যেটা দিয়ে কতটা জায়গা আমাকে নির্দিষ্ট করছে আমরা ঠিক বুঝতে পারছি না, কিন্তু এই চিত্রগুলো দিয়ে আমরা বুঝতে পারছি যে ভেতরের কতটা জায়গাকে আমার নির্দিষ্ট করা হচ্ছে। তাহলে এই দুটোকে বলা হবে বদ্ধ চিত্র, এটাকে বলা হবে মুক্ত চিত্র। এখন আমি বললাম যে যখন দুটি সরল রেখা বা সরল রেখাংশ ছেদ করে সেখানে একটা করে কোণের সৃষ্টি হয়, তাহলে এইগুলোকে কি বলা হবে, কৌণিক বিন্দু। এই কৌণিক বিন্দুকে আমরা আর কি বলতে পারি, কৌণিক বিন্দুকে আমরা আর শীর্ষবিন্দুও বলতে পারি। কি বলতে পারি, কৌণিক বিন্দু ছাড়া শীর্ষবিন্দু। এ বি সি। তাহলে এই ত্রিভুজের কৌণিক বিন্দু আর শীর্ষবিন্দু কটি, তিনটি। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। কিন্তু যদি এই চিত্রটা বলি, এই চিত্রটাতে কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু আমরা কয়টা পাচ্ছি, এখানে আমরা চারটে পাচ্ছি, এ বি সি আর ডি। তাহলে কৌণিক বিন্দু, শীর্ষবিন্দু, প্রান্তবিন্দু, ছেদ বিন্দু কাকে বলে তোমরা সব বুঝতে পেরে গেছো। ছেদ বিন্দু কাকে বলেছিলাম, ধরো দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ করলো, তাহলে এটাকে বলা হবে কি, এই বিন্দুটাকে বলা হবে ছেদ বিন্দু। এখন আমি তোমাদের বললাম যে দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। তোমরা কি বললে, দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করা যায়। কিন্তু আমি যদি বলি যে একটা বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায়, তাহলে এর উত্তর কি হবে, একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়, তাই তো। এখন দেখো এই যে সরলরেখাগুলো আমরা টেনেছি, সেই সরলরেখাগুলো কিন্তু সব একটা বিন্দু দিয়ে যাচ্ছে, ও বিন্দু দিয়ে কিন্তু সমস্ত সরলরেখাগুলোই যাচ্ছে। তাহলে এই যে সরলরেখাগুলো পাচ্ছি, এই সরলরেখাগুলোকে কি বলা হবে, সমবিন্দু সরলরেখা। বুঝতে পেরেছ, কি বলা হবে, সমবিন্দু সরলরেখা। যে সমস্ত সরলরেখা একটা বিন্দু দিয়ে যায় সেই সরলরেখাগুলোকে কি বলা হবে, সেই সরলরেখাগুলোকে বলা হবে সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরল রেখা। এবার ধরো এখানে একটা আমি সরলরেখা এনেছি, সেই সরলরেখাটার উপর এটা নাম দিলাম এ বি। এখন এই সরলরেখাটার উপর আমি তিনটে বিন্দু নিয়ে নিলাম। এটাকে ধরো আমি আর একটু বাড়ালাম, এটা একটা সরলরেখা নিয়ে নিলাম। এবার এই সরলরেখার উপর আমি তিনটে বিন্দু নিয়ে নিলাম, এম এন ও। তাহলে এই যে তিনটে বিন্দু পেয়েছি এম এন ও, সেই বিন্দু তিনটেকে কি বলা হবে, সেই বিন্দু তিনটিকে বলা হবে সমরেখ বিন্দু। কি বলা হবে, সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু কেন বলা হবে, কারণ এই যে তিনটে বিন্দু আছে এম এন আর ও, এই তিনটে বিন্দু দেখো একটি সরল রেখার উপরেই অবস্থিত। রেখা মানে কি, রেখা, তাহলে সমান রেখার উপর যে সমস্ত বিন্দুগুলি অবস্থিত। তাহলে এটা একটা কি ছিল, একটা আমার সরল রেখা ছিল, তার উপরে আমার এম এন ও তিনটি বিন্দু আমরা নিয়েছি। তাহলে এই তিনটে বিন্দুকে কি বলা হবে, সমরেখ বিন্দু। আর সমবিন্দু সরলরেখা কখন বলা হবে, যখন একটা বিন্দুর মধ্য দিয়ে অনেকগুলো সরলরেখা আমার যাবে, তখন সেই সরলরেখাগুলোকে কি বলা হবে, সেই সরলরেখাগুলোকে বলা হবে সমবিন্দু সরলরেখা। তাহলে আমরা জানলাম যে দুটো বিন্দু দিয়ে সর্বাধিক একটি সরলরেখা অঙ্কন করা যায়, কিন্তু একটি বিন্দু দিয়ে আমার অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। আবার দুটি সরলরেখা কয়টি বিন্দুতে ছেদ করতে পারে, দুটি সরলরেখা সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করতে পারে, কিন্তু দুটি বক্ররেখা অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে, তাই তো। এবার দেখো আমি কি নিয়েছি, একটা স্কেল নিয়েছি। এই স্কেলটার দু প্রান্ত বরাবর যদি আমি দুটো সরলরেখা টানি,
দেখো স্কেলটা বসিয়ে তার দুই দিকে আমি দুটো রেখা টেনে নিয়েছি। এখন বলো তো এই যে রেখা দুটো, সেই রেখা দুটো কি আমার কোনোভাবে ছেদ করতে পারে পরস্পরকে? পারে কি? পারে না, কারণ এই রেখাটাকে আমরা যদি এইদিকে বাড়াই সেটা এরকম ভাবে বেড়ে বেড়ে যাবে, এই রেখাটা এরকম ভাবে বেড়ে বেড়ে যাবে, সমানভাবে বেড়ে বেড়ে যাবে। এই রেখাটাকে বাড়ালে আমার এরকম ভাবে বেড়ে যাবে, আর এই রেখাটা এরকম ভাবে বেড়ে যাবে। তারা কিন্তু কোনোদিনও পরস্পরকে ছেদ করবে না। তাহলে এই রকম সরলরেখাগুলোকে কি বলা হবে? এইরকম সরলরেখা বলা হবে সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা। যখন দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে না তখন তাদের বলা হবে সমান্তরাল সরলরেখা। আচ্ছা, তোমরা কোনোদিন রেল লাইন দেখেছো? রেল লাইন যদি দেখো তাহলে দেখবে রেলের যে দুটো লাইন থাকে তারা কিন্তু পরস্পর সমান্তরালভাবে এগিয়ে যায়, তারা কিন্তু কোনোদিনও কাউকে ছেদ করে না। যতই তাদের মানে এগিয়ে নিয়ে যাওয়া হয় বা পিছিয়ে নিয়ে যাওয়া হয়, তারা কিন্তু কোনোদিনও পরস্পরকে ছেদ করে না। তাহলে যখন দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে না তখন সেই সরলরেখা দুটিকে বলা হবে সমান্তরাল সরলরেখা। আর সমান্তরাল সরলরেখাকে কিভাবে আমরা প্রকাশ করি? মানে ধরো এ বি আর সি ডি দুটি সমান্তরাল সরলরেখা, তখন বলবো কি এ বি সমান্তরাল সি ডি। কিন্তু যখন দুটো সরলরেখা আমার পরস্পরকে ছেদ করছে, এটা ধরো আমার নাম দিলাম এম এন আর একটা নাম দিলাম কিউ আর, মনে করলাম তারা ও বিন্দুতে ছেদ করছে, তখন আমার এম এন আর কিউ আর কে কি বলা হবে? পরস্পর ছেদী সরলরেখা। পরস্পরকে কি করেছে? ছেদ করেছে একটা বিন্দুতে, তাহলে এদের বলা হবে পরস্পর ছেদী সরল রেখা। ঠিক আছে, এরপর আমরা যে জিনিসটা জানবো সেই জিনিসটার নাম হচ্ছে কি না রশ্মি। আমরা জানলাম যে এটা একটা সরল রেখা, এর মধ্যে যখন দুটো বিন্দু আমরা স্থির করে দিলাম তখন সেটাকে বিটাকে বলা হবে সরল রেখাংশ। কিন্তু যখন ধরো আমি একটা এমন রেখা টানলাম যে রেখাটার একটা বিন্দু তো আমার স্থির আছে কিন্তু আর একটা বিন্দু স্থির নেই, এটার নাম দিলাম এ। যখন এখানে ধরো একটা পয়েন্ট আছে বি, কিন্তু এটা কিন্তু কোনো শেষ নেই, তাহলে দেখো এখানে এ আছে, এরপরে এখানে বি আছে, কিন্তু এরপরে কিন্তু সে আরো এদিকে এগিয়ে যাচ্ছে। তাহলে তখন আমরা এই ধরনের ছবিকে কি বলা হবে? এগুলোকে বলা হবে রশ্মি। যখন একটা বিন্দু স্থির থাকবে কিন্তু আর একটা বিন্দু স্থির থাকবে না তখন তাদেরকে বলা হবে রশ্মি। আর রশ্মিকে কিভাবে প্রকাশ করা হবে? এরকম ভাবে। সরলরেখাকে কিভাবে প্রকাশ করা হয়? এরকম ভাবে। আর সরল রেখাংশকে কিভাবে প্রকাশ করা হবে? এরকম ভাবে। কারণ এর নির্দিষ্ট মান আছে, এর নির্দিষ্ট কোনো মান নেই, আর এর একদিক নির্দিষ্ট আছে কিন্তু আর একদিক নির্দিষ্ট নেই। তাহলে এটা হয়ে গেল কি রশ্মি, এটা হয়ে গেল সরল রেখাংশ, এটা হয়ে গেল এটা হলো সরল রেখা, আর এটা হলো সরল রেখাংশ। তাহলে এখানে দেখো অনেকগুলো কোশ্চেন আছে, সেগুলো আমি বলছি পরে। আর একটা জিনিস আমরা শিখবো যে স্কেলের সাহায্যে কিভাবে আমরা সরলরেখা আঁকবো নির্দিষ্ট মাপের। এটা নিয়ে তোমাদের আগেও বলেছি আমি। যদি বলে যে আমার একটা 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখা আঁকো, 9 সেমি, তাহলে দেখো আমার স্কেলের দেখো একদিকে আমার লেখা আছে সিএমএস। কি লেখা আছে? সিএমএস। সিএমএস মানে কি? সেন্টিমিটার। তাহলে আমাকে পরপর আমাদের ঘর আছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমি এখান থেকে বসিয়ে তাহলে এটা নাম দিয়ে দিলাম এ বি। তাহলে এটা আমার হয়ে গেল কি একটা 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ আমরা পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা স্কেলের সাহায্যে সরল রেখাংশ অঙ্কন করতে পারি। তাহলে তোমরা এরপর বাড়িতে কি কি কাজ করবে? তোমাদের তো এগুলো নিয়ে সব আলোচনা করলাম, তোমরা এগুলো একবার ভালো করে পড়বে। 162 পাতা থেকে 172 পাতা অবধি তোমরা ভালোভাবে পড়বে। আর এর মধ্যে যে হোমওয়ার্কগুলো আছে, যেমন ধরো প্রথমে আছে 163 পাতা। 163 পাতায় এখানে দেখো ঘর বলে দিয়েছে, ঘর দিয়েছে প্রান্ত বিন্দু, কৌণিক বিন্দু, সরল রেখাংশ। প্রথমে এটা করবে।
তারপর দেখো 165 পাতা, 165 পাতাতে এবার দেখি আছে, এগুলো করবে। এরপর আছে 163, 165, এরপর 168, 168 পাতায় এই যে 5টা অঙ্ক দেওয়া আছে, সরলরেখা আঁকি, বক্ররেখা আঁকি, এগুলো করবে। তারপর চলে যাবে 170 পাতায়, 170 পাতায় এগুলো করবে। আর 172 পাতা, 172 পাতায় এই যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা করবে। যেটা যে বুঝতে পারবে না আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, আজ এই পর্যন্তই।